দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি শিক্ষাবিদ ও গবেষক মোসাম্মদ শামীম আরার কাছে। আপু, আবার ফিরে এলাম আপনার কাছে। যেটি বলছিলাম যে ভারতের সাম্প্রতিক সময়ে আপনি একটি ডিপ্লোমা অর্জন করে এসেছেন ভারত থেকে রবীন্দ্র জীবন ও সাহিত্যের উপরে। সেটা সম্পর্কে একটু জানতে চাই যে মূল বিষয়বস্তুটা কি আসলে। আসলে এটা একটা ডিপ্লোমা ডিগ্রি। এটা কোর্সটি হচ্ছে 2 বছরের। প্রথম বছরে আমাদের 4টি পেপার পরীক্ষা দিতে হয়েছে, আর দ্বিতীয় বর্ষে আবার 4টি পেপার পরীক্ষা দিতে হয়েছে, তারপরে একটা থিসিস জমা দিতে হয়েছে। এরপরে তারা যাদেরকে মনোনীত করেছেন তারা এই ডিপ্লোমাটা পেয়েছেন। আর ডিপ্লোমা যারা পেয়েছেন তাদেরকে একটা উপাধি দেওয়া হয়েছে, রবীন্দ্র জ্ঞান তীর্থ উপাধি। আসলে আমি একটু বলতে চাই যে রবীন্দ্র চর্চা কেন্দ্র হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ভারতের অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় এবং শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে, যে সেটির নাম হচ্ছে টেগোর রিসার্চ ইনস্টিটিউট। আমি সেখান থেকে এই ডিপ্লোমাটা পেয়েছি। এখানে মূলত রবীন্দ্রনাথের জীবন, সাহিত্যকর্ম এবং এই রবীন্দ্রনাথের আশেপাশের মানুষগুলো যাদেরকে তিনি ভালোবাসতেন, যাদেরকে তিনি সাহিত্যে নিয়ে এসেছিলেন এবং যেই বিদেশিরা তাকে বিভিন্ন কাজে সাহায্য করেছিল, বিশেষ করে সাহিত্য চর্চার ক্ষেত্রে সাহায্য করেছিল, আশ্রয় দিয়েছিল, তাদের নামও তিনি এখানে স্মরণ করেছেন। এবং আমাদের যে 4টি পেপার পড়ানো হতো, এই 4টি পেপারে আমরা যারা শিক্ষার্থী ছিলাম তারা আমরা বলতে পারি যে আমরা আসলে সামগ্রিক একজন রবীন্দ্রনাথকে পেয়েছি। এমন কিছু বিষয় নেই যে এখান থেকে হয়তো সংক্ষিপ্ত করে পড়া হয়েছে কোনো কোনো বিষয়, কিন্তু আমরা সামগ্রিক রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি। বাংলাদেশ থেকে কি আপনি একা গিয়েছিলেন না আরো কেউ ছিল? না, বাংলাদেশ থেকে আমি যে সেশনে ভর্তি হয়েছি সেখানে আমি একাই। আচ্ছা, আমি একাই। এরপরে আমি অনেককে বলেছি যে তোমরা এটা করো। বিশেষ করে আমার রাজশাহী ইউনিভার্সিটির এক ছোট বোন আছে, ও এখনকার টিচার, ওকেও বলেছি যে তুমি এটা করো। আবার স্টুডেন্টদেরকেও বলি যে তোমরা এটা করো, জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এই কোর্সটি করতে কি অন্যান্য দেশ থেকেও হ্যাঁ, আমি যখন কোর্স এটা করছি তখন দেখলাম যে বিদেশ থেকে অনেকেই, আমেরিকা থেকে আছেন, লন্ডন থেকে আছেন, আরো অনেক দেশ থেকেই আছেন। মানে এক কথায় রবীন্দ্রনাথকে জানার যাদের আগ্রহ আছে তারা এটাতে জয়েন করে। এবং এখানে আমি দেখেছি যে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। রবীন্দ্রনাথকে জানতে হলে, বুঝতে হলে একটু সময়ের ব্যাপার আছে, বোঝার বয়সেরও ব্যাপার আছে। আপনার কোন জায়গা থেকে মনে হলো যে রবীন্দ্রনাথকে জানা বা বোঝার বিষয়টা আসলে আপনার? আসলে আমি এটা স্টুডেন্ট লাইফ থেকেই অনুভব করতাম। আমি যখন অনার্সে পড়তাম তখন থেকে মনে হতো যে রবীন্দ্রনাথকে তো আর বুঝতে পারছি না, এত গভীরতা, এত কঠিন কিছু যে আমি তো বুঝতেই পারছি না, এবং মুখস্থ করছি, ভালো রেজাল্ট করলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমার অনেক কিছু জানার আছে। তখন আমি পোস্ট ডক্টরেট কিন্তু আমি রবীন্দ্রনাথের উপরেই করেছি, রবীন্দ্রনাথের কথা সাহিত্যে নারীর মর্যাদা, একটি নারীবাদী বিশ্লেষণ, এই শিরোনামে। তো সেখান থেকে আমি অনুভব করলাম যে আমি যদি আরেকটু জানতে পারতাম। তো আমি যখন এখানে ভর্তি হলাম, এখানে যারা ক্লাস নিলেন তারা আসলে আমি যেটা বুঝে এসছি এতদিন, হয়তো বা তাদের জানানোটা একটু ব্যতিক্রম ছিল। আমার কাছে সেটা ইন্টারেস্টিং লেগেছে যে আসলে আমি যা জানলাম এর থেকে আর অন্য কিছু হয়তো জানা যায়, অন্য কিছু তো হয়তো বলেছেন। আর একটা আগ্রহ ছিল যে আমার রবীন্দ্রনাথের চিঠিপত্রের প্রতি। আচ্ছা, আমি এখানে ভর্তি হয়ে আমি উপন্যাস, গল্প, নাটক, কবিতা, এগুলো তো আমি নিজেও পড়াই ডিপার্টমেন্টে। তো আমার আগ্রহের জায়গাটা চিঠিপত্র। আচ্ছা, এবং আমি দেখলাম যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরের জমিদারের স্ত্রী এবং জমিদারের মেয়ে হেমন্তবালা দেবী, চিঠিপত্র 9ম খণ্ড, এর ম্যাক্সিমাম চিঠি 264টা চিঠির মধ্যে বেশিরভাগ চিঠি হচ্ছে রবীন্দ্রনাথকে তিনি লিখেছেন। বাহ। এবং না, রবীন্দ্রনাথ তাকে লিখেছেন এবং তিনিও রবীন্দ্রনাথকে লিখেছেন। রবীন্দ্রনাথের কোন বিষয়টি আপনাকে ভীষণ রকম ভাবে নাড়া দিয়েছে বা মুগ্ধ করেছে? কবিতা তো ভালো লাগে, গান তো ভালো লাগে। চিঠিপত্রের জায়গাটায় উনি ক্ষিতিমোহন সেনকে বলেছিলেন 1931 সালে যে আমার চিঠিপত্র কিন্তু গল্পের থেকে বা অন্য কিছু সাহিত্যের থেকে কম যায় না। তার মানে সেখানে তিনি অনেক কিছু বলতে চেয়েছেন এবং বলেছেনও কিন্তু তাই। আচ্ছা, তো আমার ওই যে আগ্রহের জায়গাটা সেখানে, আমি জানতে চাই যে আসলে ব্যক্তিগত কথা ছাড়াও আসলে কি কি উপাদান আছে এর ভিতরে সাহিত্যিক, যেগুলো আমি জানি না বা আমি ছাত্রছাত্রীদের জানাতে পারি।
এভাবে একটা নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করা। মানে জ্ঞানের ক্ষুধা থেকেই আসলে ক্ষুধা থেকে, হ্যাঁ হ্যাঁ একেবারেই ঠিক। রবীন্দ্রনাথের পর আপনি যেটা বলছিলেন আপনার একটি গবেষণা আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কথার সাহিত্যে নারীবাদী বিশ্লেষণ। সেখানে আমি দেখলাম যে আসলে বায়োলজিক্যাল দিক থেকে তো নারী পুরুষ আলাদা, আমরা যতটাই বলি না কেন যে পুরুষদের সঙ্গে সমকক্ষ হতে, কিন্তু আসলে রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে নারীর ব্যক্তিত্বের জায়গাটা সব সময় কথা সাহিত্যে বলেছেন। ছোট মানে গল্প উপন্যাস, আমার তো গল্প উপন্যাস নিয়ে কাজটা ছিল, সেখানে আমি দেখলাম যে তিনি ব্যক্তিত্বের জায়গা থেকে এক চুলো ছাড় দেননি, মেয়েদেরকে সম্মান করেছেন। এবং যেটা খুবই জরুরি সংসার জীবনে বলেন কর্মজীবনে বলেন, আমি আমার সহকর্মীকে সম্মান জানাচ্ছি না। আমরা যারা বিশেষ করে শিক্ষিত হয়ে একটা চাকরিতে প্রবেশ করছি, আমরা দেখছি যে আমাদের যদি সম্মানটা একটু ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু আমরা আর ওই জায়গায় কাজ করতে আমাদের মন চায় না, বা মানসিকতাটা নষ্ট হয়ে যায়। সুতরাং রবীন্দ্রনাথ সবসময় ব্যক্তিত্বের জায়গাটা তুলে ধরেছেন। আচ্ছা, আরো একটি গবেষণা আছে, সেটা হচ্ছে মঙ্গল কাব্যের উপরে। একটু জানতে চাইবো বিশদভাবে। মঙ্গল কাব্য, আমি আসলে আমার পিএইচডিটা ছিল মঙ্গল কাব্যের উপরে। মঙ্গল কাব্যে অন্তজ শ্রেণীর রূপায়ণ। আচ্ছা, তো এটি মধ্যযুগের একটি সাহিত্যকর্ম মঙ্গল কাব্য। তো এখানে দেবদেবী নির্ভর সাহিত্যকর্ম ছিল। তো দেবদেবী নির্ভর সাহিত্যকর্ম বলতে এটাই যে দেবতার স্তুতি কীর্তন গুণকীর্তন করা হতো। তো আমার এখানে 5টি মঙ্গল কাব্য ছিল। চণ্ডীমঙ্গল কাব্য ছিল, মনসামঙ্গল কাব্য ছিল, অন্নদামঙ্গল কাব্য ছিল, ধর্মমঙ্গল কাব্য ছিল, আর শিবমঙ্গল কাব্য ছিল। তো এখান থেকে অন্তজ শ্রেণীটাকে আমি তুলে এনেছি। তো আমার জায়গা থেকে, আমার গবেষণা দৃষ্টিকোণ থেকে আমি বলতে চেয়েছি যে এই অন্তজ শ্রেণীটা আসলে আমার ক্ষেত্রে আমি যেটা মনে করেছি যে দু ধরনের হতে পারে। একটি হচ্ছে সামাজিকভাবে অন্তজ, যারা সমাজ এখানে যাদেরকে অন্তজ করে রেখেছে, মানে মঙ্গল কাব্যের যেটা দেবদেবী নির্ভর বলেইছি, সেখানে জাতের একটা ব্যাপার ছিল, যে ব্রাহ্মণ, তারপর হচ্ছে কি বলে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, শূদ্র, এই 4 ধরনের জাতের কথা বলা আছে, বহু জায়গায় বলা আছে। তো এখান থেকে আমরা দেখলাম যে যারা ব্রাহ্মণ তারা একটু উচ্চ শ্রেণীর, ক্ষত্রিয় যারা তারা একটু দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে, বৈদ্য ক্ষত্রিয়রা, তারপর হচ্ছে বৈশ্য, এবং শূদ্ররা একেবারেই নিচে। তো এই যে হিন্দু সনাতন ধর্মের এই যে কাস্ট সিস্টেমটা, সেখানে একটা জায়গা ছিল। আর আরেকটা জায়গা ছিল যে অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে। আমরা মনসামঙ্গল কাব্যে যদি আসি, যে এখানে বেহুলা ছিল অন্তজ শ্রেণীর নারী। আচ্ছা, তো তারও একটা উত্থান হয়েছিল। কিভাবে উত্থান হয়েছিল? যে অন্তজ শ্রেণীর নারীরাই কিন্তু প্রতিবাদী হয়। আমার এটা ধারণা যে অন্তজ শ্রেণীর নারীরা যদি কোনো অধিকার আদায়ের জন্য তারা যথেষ্ট প্রতিবাদী হয়, যেখানে আমরা পারি না, যেখানে শিক্ষিত মার্জিত উচ্চশিক্ষিত যাদেরকে বলছি আমরা কিন্তু সেটা পারছি না। এবং কোন কোন জায়গায় আমরা থমকে দাঁড়াচ্ছি যে আমাদেরকে আসলে আমরা হয়তো বলছি যে এটা বলা উচিত কিন্তু বলতে পারছি না কোনো একটা কারণে, কিন্তু অন্তজ শ্রেণীর নারীর সেই দ্বিধাটা কাজ করে না। তো বেহুলারও অন্তজ জীবনটা এরকম ছিল যে বেহুলা একেবারে নারীকেও এখানে কিন্তু অন্তজ শ্রেণীতে ফেলা হচ্ছে, এবং নারী বলে কিন্তু মনসা চাঁদ সওদাগরেের পূজা পাচ্ছে না, নারী বলেই কিন্তু, এবং নারী সেও কিন্তু অন্তজ শ্রেণী। এটা কত সালের গবেষণা ছিল? এটা আমার 2013 সালে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, পিএইচডি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি 10-12 এই সময়ের দিকে কাজগুলো করেছি। তো আমার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ স্যার। তো তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন তত্ত্বাবধায়ক ছিলেন, আমাকে প্রচুর সাহায্য করেছেন, যার ফলে আমি কাজটা খুব সহজভাবে করেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাটি করেছেন, কিন্তু আপনার লেখাপড়া যদি বলি সেটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আমি আমার হাতে খড়ি আমি এখানে বলতেই চাই অবশ্য যে আমি 2004 সাল থেকে গবেষণা করি, এবং সেখানে প্রথম কাজটি ছিল আমার মোহাম্মদ মনিরুজ্জামানের কবিতা বিষয় বৈচিত্র্য শিল্পরূপ, এটা এমএ থিসিস ছিল। তো সেখানে আমার তত্ত্বাবধায়ক ছিলেন খন্দকার সিরাজুল হক স্যার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের পণ্ডিত যতগুলো শিক্ষক আছেন একেবারে প্রথম সারির যদি আমি 5 জনের নাম বলি, তিনি একজন। তো তার কাছ থেকে আমি শিখেছি, অনেক কিছু শিখেছি। তো সেখান থেকে আমার হাতে খড়ি, আমি ওই কাজটা করলাম, এবং সেটি 2009 সালে তার কিছু অংশ মানে কয়েকটি অধ্যায় নিয়ে ছোট করে একটা বই আজকাল প্রকাশন থেকে বের হলো, এবং 2021 সালে সেটি আবার ইলাবোরেট করে লিখলাম, আবার নতুন করে কিছু তথ্য সংগ্রহ করে লিখলাম। তার পরিবারের সঙ্গে, মোহাম্মদ মনিরুজ্জামানের পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম, তার সহধর্মিণী রাশিদা জামান। রাশিদা জামানকে নতুন করে বলার কিছু নেই। আমরা যখন ক্লাস 5-এ, আমি বিশেষ করে 5-এ যখন পড়তাম, তখন আমার বই বাংলা বইটা যেটা ছিল সেটার পিছনে সম্পাদনা পরিষদের তিনি প্রধান ছিলেন, রাশিদা জামান। তো পরে জানলাম যে ইনি তার সহধর্মিণী। তো যাই হোক, মানে এরকম হলো যে
উনি এত বেশি কোঅপারেটিভ ছিলেন, এত মানে কি বলবো যে আমাকে উনি প্রচুর আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বই দিয়েছেন। স্যার আমাকে নিজেও বই দিয়েছিলেন। স্যার তখন বেঁচে ছিলেন। নিঃসন্দেহে আপনার মধ্যেও সেই আগ্রহটা ছিল, সেই জন্য আসলে সহযোগিতাটা এবং সেই বইটি পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্য গবেষণা জনসংযোগ দপ্তর থেকে বের হয়েছে। বাংলা বিভাগে পড়ার ইচ্ছাটা কি আপনার আগে থেকে ছিল? আমি আসলে আমার অন্য কোনো ইচ্ছে ছিল না। এক কথাই বলি, আমি হয়তো চেষ্টা করলে হতে পারতাম অন্য কিছু, কিন্তু আমার শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আশাটাই হচ্ছে অদম্য একটা স্পৃহা ছিল, একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তো সেখান থেকেই আমি চেষ্টা করেছি যে আমি পেরেছি, শিক্ষক হতে পেরেছি। এবং আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ছেলে মেয়েরা, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমার কলিগরা, তারা সবাই অনেক কাজ করে। এখানে অনেক কাজ করতে হয়, বিশেষ করে ডিস্টেন্সের কারণে অনেক দূর যেতে হয়। ঢাকায় শহরে জ্যাম আছে, এটা ঠেলে যেতে হয়, আবার আসতে হয়, আবার আস্তে আস্তে 2 ঘন্টা, যেতে যেতে 2 ঘন্টা, এই সময়গুলো তো চলে যায়। মাঝখানে যে সময়টা থাকে তারা অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে। কিন্তু আমি আবার এদের মধ্যে থেকে একটু ব্যতিক্রম কেন? কারণ আমি গবেষণার কাজ সমানভাবে করি, পাশাপাশি আমি বিভাগের প্রচুর কাজ করি। যেমন আমি বিভাগের সাংস্কৃতিক কমিটির সভাপতি, আচ্ছা, আমি ক্রয় কমিটির সভাপতি, তারপর হচ্ছে আমি ছাত্র উপদেষ্টা। আচ্ছা, অনেকগুলো দায়িত্ব তাহলে। হ্যাঁ, 2010-এ যখন আমি জয়েন করেছি বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে আমি ওরিয়েন্টেশন যে হয়, যারা প্রথম ভর্তি হয় তাদের যে ওরিয়েন্টেশন এই যে একটা মানে প্রথম বর্ষের, হ্যাঁ, এটা আছে এখন থেকে করছি। আচ্ছা, মানে এখন পর্যন্ত করছি। আমি রিসেন্ট ছেড়ে দিব ভাবছি যে জুনিয়ররা এসেছে, তারা করুক, তারা কিন্তু কেন জানি মনে হয় নতুনদেরকে মানে কিছু বলার জন্য আমার মানে আকুতি থেকে যায় যে আমি তোমাদেরকে বলতে চাই, নতুনদের সাথে যোগাযোগ স্থাপনের যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা আনন্দ। তারা এসছে, বিভাগে ঢুকেছে প্রথম। আর বাংলা সাহিত্য তো সবাই শখ করে পড়ে না। অনেকে বলে যে, আমার শিক্ষকরা বলতেন, তুমি কি শখ করে পড়তে এসেছো নাকি চান্স পাওনি বলে পড়তে এসেছো? কিন্তু আমার স্যারেরা হয়তো আজ পর্যন্ত জানেন না, হয়তো টিভির এই চ্যানেলের মাধ্যমে জানতেও পারবেন যে আমি আসলে শখ করে পড়তে এসেছি। আমি আসলে অন্য সাবজেক্টে জানতে চাইছিলাম আপনার কাছে যে নিজের ইচ্ছায় পড়তে আসা, আমি নিজের ইচ্ছায় পড়তে এসেছি। আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করতে পছন্দ করি। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন দেয়াল পত্রিকায় আমার একটা লেখা বের হয়েছিল, মিনি। আচ্ছা, তো সেই মিনি গল্পটি লেখার জন্য যে তথ্য উপাত্ত লাগে বা যেভাবে বুঝিয়ে দেওয়া যায়, এটা আমার বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে। তো এটা আমি লেখার পরে সবাই একদম অবাক হয়ে গেল যে এত সুন্দর একটা ক্লাস 7-এর একটা মেয়ে এত সুন্দর একটা গল্প লিখতে পারে। এবং দেয়াল পত্রিকার প্রথম দিকে সেই গল্পটি আছে। এবং আমি বেশ কিছু বছর, মানে 4-5 বছর আগে সেই স্কুলে গেলাম, যে দেখি দেয়াল পত্রিকাটা এখনো আছে দেয়ালে লাগানো, এবং আমার লেখাটি আছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল যে আসলে আমার জায়গাটা শুরু হয়েছে আসলে ছোটবেলা থেকেই, শৈশব থেকে বা কৈশোর থেকেই। আসলে একটা পর্যায়ে আমি হয়তো সেটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। লেখালেখি করতে গেলে তো আসলে প্রচুর পড়তে হয়। হ্যাঁ, আসলে আমি আমার ছেলেমেয়েরা বলে যে মা এত পড়ো কেন, তুমি কি স্টুডেন্ট এখনো? আসলে আমি কোনো সময়টা নষ্ট করি না। যেমন আমি পিএইচডি শেষ করলাম, থিসিস শেষ করলাম 2007-এ, 10-এ আমি এসে ভর্তি হলাম। 10-এর আগে ভর্তি হচ্ছে, 9-8-এর শেষের দিকে ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাওয়ার্ড পেয়েছি 13-তে। আমি 14-তে ভর্তি হয়েছি পোস্ট ডক্টরেটে। সেটা শেষ করে মাঝখানে কিছু আমি আর্টিকেল লিখলাম, বেশ কিছু আর্টিকেল লিখলাম। আর্টিকেল লেখার পরে আমি দেন এটা একটা সুযোগ পেলাম একটা ডিপ্লোমা করার, সেটা করলাম। আপনি শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন? আমি শিক্ষক হয়ে মানে আমার ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি আসলে অনেক গুণী শিক্ষককে পেয়েছি। আমি পেয়েছি আব্দুল খালেক স্যারকে, যিনি ভিসি ছিলেন। আমি পেয়েছি খন্দকার সিরাজুল হক স্যারকে। আমি পেয়েছি আলতাফ হোসেন স্যারকে। আমি পেয়েছি অনিক মাহমুদ স্যারকে। আমি পেয়েছি অমৃতলাল বালা স্যারকে। তারপরে আমি পেয়েছি সুজিত সরকার স্যারকে, পিএম শফিক স্যারকে। আমি পেয়েছি আমি বলতেই মানে আমি বাধ্য হব যে আমার 2জন মেয়ে ফিমেল শিক্ষক আছেন এখনো তারা ডিপার্টমেন্টে। একজন হচ্ছেন মনিরা কায়েস, আরেকজন হচ্ছেন শামীমা আহমেদ। শুভকামনাই থাকবে যে এভাবেই যেন আনন্দে আপনার কাজগুলো আপনি করে যেতে পারেন। অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ রাজনীতিক হার্ভার্ড স্যামুয়েলের একটি উক্তি বলে বিদায় নেব আজ।
তিনি বলেছেন, পাঠাগার হচ্ছে হিমাগারের মধ্যে স্থাপিত চিন্তা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময়।